হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প তোমাতে আমি পার্ট 40, লেখিকা প্রিয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। পুরো রাত দু চোখের পাতায় এক করতে পারেনি সানিয়া। অজানা এক অদ্ভুত অনুভূতিতে মন বারবার ছুঁয়ে যায়। আকাশের চোখে ঘুম নেই, চোখ বন্ধ করলেই সানিয়ার বুকের তিল ভেসে ওঠে। আকাশ ভাবছে, কি এমন হলো যে একটা তিলের প্রতি এত আকর্ষণ? প্রভাতী জেগে আছে বিবরের ফোনের অপেক্ষায়। আজ রাতে বিবরের ডিউটি, ফিরে এসে ফোন দেবে সেজন্য ফোনের দিকে তাকিয়ে আছে প্রভাতী। ভোরের আলো ফুটে উঠতেই ফোন বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করলো। সরি পিচ্ছি, আসলে কাল রাতে ডিউটি ছিল, অনেক কাজ ছিল, তাই ফোন দিতে পারিনি। ঠিক আছে, কি করছো এখন? অফিস থেকে এসে শুয়ে আছি। কিছু খাওয়া হয়েছে? না, আপু তো ঘুমে, তাই আর জাগাইনি। না খেয়ে আছো? ওরে আমার পাগলিটা, মন খারাপ করে না। আমি ডিউটিতে রাতের খাবার খেয়েছি, আবার আসার আগে নাস্তাও করে এসেছি। ভালো করেছো। ফিরবে কবে? খুব মিস করছি তোমায়। মন তো চায় এক্ষুনি ফিরে আসি, কিন্তু কাজ পেলে তো আসতে পারি না। ট্রান্সফারের জন্যই অ্যাপ্লাই করেছি, দেখি কি হয়। আচ্ছা বিবর, আমি একটা কথা জানতে চাচ্ছি, বলবে? বলবো না কেন, কি জানতে চাও বলো। চামেলি আপু কোথায়? এসব কথা থাকুক প্রভাতী। কেন থাকবে? আমি কি তোমাদের পরিবারে কেউ না? তুমি আমাদের পরিবারের, ঠিক আছে, তাও আমি এ বিষয়ে কথা বলতে চাই না। ঠিক আছে, আমি জোর করব না। যখন তোমার মনে হবে আমি তোমাদের পরিবারের কেউ, তখন না হয় বলো। মন খারাপ করো না বউ, আমি এগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। বাদ দাও, আমি তাহলে রাখছি। ফ্রেশ হয়ে ক্লাসে যেতে হবে। ঠিক আছে আমার পিচ্ছি বউ, মন দিয়ে ক্লাস করো। প্রভাতী ফোন রেখে দিল। খুব খারাপ লাগছে। বিবর ওকে তাহলে আপনি ভাবে না? গোসল শেষ করে রান্না করে গেল। এক হাতে নাস্তা বানিয়ে আবার রান্না বসালো। জীবনে কোনোদিন এত কাজ করিনি। টেবিলে নাস্তা দিবে, বাবা মাকে খেতে ডাকলো। সুলতানা বেগম খেতে আসলেন না, বাবা একাই আসলেন। বাবা মা কোথায়? এখনো ঘুমে? না তো, মা সেই সকালে উঠে বসে আছে। তাহলে কি শরীর খারাপ? নাস্তা করতে আসছেন না? কি বলবো মা, কাল রাত থেকে মুখ গোমড়া করে বসে, কিছু বলছে না, শুধু কাঁদছে। বাবা আমি মনে হয় ভুল কিছু করে ফেলেছি। তো তুমি আবার কি করবে মা? ও এরকমই। না বাবা, আমি কাল রাতে মাকে বলেছিলাম আমি তো আপনাদের মেয়ে চামেলির মতো। সেই সময় আমি মায়ের চোখে জল দেখেছিলাম। বাবা আমি কি ভুল করলাম বুঝতে পারছি না। নাদিয়ার কথা মনে করিয়া দেওয়া ভুল ছিল রে মা। আমি কিছু বুঝতে পারছি না বাবা, মাত্র তো আসলে। মা কিছুদিন পর সব জানতে পারবে। বাবাও আর নাস্তা করলেন না। প্রভাতী যেন অন্ধকারের মধ্যে আছে। কি হয়েছে চামেলির? জানার জন্য আগ্রহ বেড়ে যাচ্ছে। প্রভাতী আজ আর ক্লাসে যাবে না সিদ্ধান্ত নিল। সুলতানা বেগম কিছুক্ষণ পর নাস্তার টেবিলে আসলেন। উনি ভেবেছেন প্রভাতী ক্লাসে চলে গেছে, তাই নাস্তা খেতে খেতে দেখলেন প্রভাতী রান্না করছে। প্রভাতী মা কে টেবিলে দেখে চা বানিয়ে নিয়ে আসলো। চায়ের কাপ টেবিলে রেখে মায়ের পাশে চেয়ার টেনে বসলো। উনি যেন দেখেও না দেখার ভান করলেন।
মা, শরীর ঠিক আছে তো আপনার? হ্যাঁ। মা, ও মা, আমি সরি মা। মা, চা খেয়ে নিন। সুলতানা বেগম চায়ের কাপ হাতে নিয়ে বসে আছেন। কি যেন বলতে চাইছেন, আবার কি যেন একটা সংকোচ কাজ করছে। মা, আমি তরকারি দেখে আসি। ক্লাসে যাওনি কেন? এমনি মা, ভালো লাগছিল না। পরে আবার বলো না শাশুড়ি কাজের জন্য যাওনি। প্রভাতী একটা হাসি দিয়ে উঠে চলে গেল। ফ্রিজ থেকে বের করে চিতল মাছ আজ রান্না করছে। শাশুড়ির প্রিয় খাবার চিতল মাছ ভুনা। তরকারি দেখে আবার টেবিলে এসে মায়ের পাশে বসে। যে করেই হোক স্বামীর সব কথা জানতে হবে। মা, আর কিছু লাগবে? আমাকে কি তোমার রাক্ষস মনে হয়? এত কিছু খাওয়ার পর আর কি লাগবে? ওহ, ঠিক আছে মা। মা, চলো না, আপনার মাথায় তেল দিয়ে চুল আঁচড়ে দেই। লাগবে না, সব কাজ তো শেষ, এখন কি করব? প্লিজ মা, উঠুন না, একটু তেল দিয়ে সুন্দর করে চুল আঁচড়ে দিই। প্রভাতীর আবদার উনি আর ফেলতে পারলেন না। উঠে গিয়ে তেলের বোতল এনে প্রভাতীর হাতে দিলেন। প্রভাতী বোতল থেকে কিছু তেল হাতে নিয়ে অল্প অল্প করে ওনার মাথায় দিয়ে দিচ্ছে। চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়ে বেনিকা বেঁধে দিল। সুলতানা বেগমের কোমর অবধি ঘন লম্বা চুল। বেনি করায় যেন একজন যুবতী মহিলা মনে হচ্ছে। আয়নার সামনে এনে দাঁড় করালো। মা, আপনাকে কি সুন্দর লাগছে। নিজেকে দেখে যেন চিনতেই পারছেন না। সবসময় বুড়ি করে রাখতেন, খোপা বেঁধে চুলগুলোকে সামলে নিতেন। আজ বেনি করায় চুলগুলো যেন নিজেদের মেলে ধরতে পারছে। কি করেছিস এসব? আমার কি এখন সেই বয়স আছে নাকি? আমার মা কি বুড়ো হয়ে গেছে নাকি? কত সুন্দর আমার মা। না না, তুমি আমার চুলগুলো খোপা করে দাও। মা, আগে তুই কিন্তু সুন্দর ছিল। আমাকে তুই করে বলবেন। আচ্ছা, এবার আমার চুলগুলো ঠিক করে দে। দেবো না, এবার আমি আপনাকে শাড়ি পরাবো। আসুন আমার রুমে। একদম না, তুই কিন্তু পাগলামি করছিস। উফ মা, আমি কিচ্ছু শুনবো না। হাতে ধরে টেনে রুমে নিয়ে গেল। নিজের ওয়ার্ড্রোব থেকে হালকা সোনালি কালারের একটা জামদানি বের করলো। আমি এইটা আপনাকে পরিয়ে দিচ্ছি। সুলতানা বেগম বারণ করলে ও কেন জানি মন বারবার সায় দিচ্ছে। আসলে মেয়েদের শাড়ি সাজগোজের প্রতি আলাদা টান অনুভব করে। বয়স যতই হয় না কেন, তারপরও কেন জানি নিজেকে সাজিয়ে তুলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রভাতী খুব সুন্দর শাড়ি পরিয়ে দিল। জুয়েলারি বক্স থেকে 1 ডজন কাচের চুড়ি, ছোট্ট একটা নেকলেস পরিয়ে দিল। উফ মা, আপনাকে কি সুন্দর লাগছে। বাবা দেখলে তো পাগল হয়ে যাবেন। কি করেছি সেগুলো খুলে নে, দাঁড়ান সেলফি তুলি। প্রভাতী ওনাকে নিয়ে অনেকগুলো সেলফি তুলল। মা, কি যে সুন্দর লাগছে আপনাকে, দেখুন আমার চাইতেও আপনাকে সুন্দর লাগছে। পাগল মেয়ে। মা, আপনার আমাদের বয়সের সময় না জানি কত ছেলে আপনার পিছে ঘুরেছে। সুলতানা বেগমের মুখ কালো হয়ে গেল। মনে পড়ল কায়সারের কথা, কত পাগল ছিল কায়সার ওর জন্য। শহরে গিয়ে থাকতে চাইতো না, একটা না একটা অজুহাতে বাড়ি ফিরে আসতো। মা, চলুন বাবাকে দেখে আসি। পাগল হয়েছিস? এই সাজসজ্জা নিয়ে আমি বিপরীত বাবার সামনে দিতে পারবো না। কি ভাববেন উনি? কিছুই ভাববেন না, শুধু আপনাকে দেখে এই বয়সে বাবা প্রেমে পড়ে যাবেন। কি নির্লজ্জ মেয়ে। বাবা, চলেন তোমার, চলেন। সুলতানা বেগম লজ্জা পাচ্ছেন, তাও প্রভাতী জোর করে ওনাকে নিয়ে বাবার কাছে গেল। বাবা, দেখুন তো কে চিনতে পারেন কিনা। উনি হাঁ করে তাকিয়ে আছেন।
সুলতানা বেগম লজ্জায় মাথা নিচু করে আছেন। প্রভাতী তখন রুম থেকে ছুটে চলে যায়। অপরূপ লাগছে তোমায়, কি যে বলো না বেগমের বাবা। সত্যি সুলতানা, এই বয়সে এসে মনে হচ্ছে আবার যদি আগের সেই বয়স ফিরে পেতাম। লজ্জা পেয়ে মুখ বন্ধ করে আছেন উনি। আলতো করে সুলতানার হাতে নিজের হাতের মধ্যে নিয়ে নিলেন। আমি তোমার যোগ্য ছিলাম না সুলতানা, তবে নসিব আমাকে তোমায় পাইয়ে দিয়েছিল, কিন্তু তোমাকে আমি সুখে রাখতে পারিনি। এসব কথা থাক না বিবরে বাবা। দুজন মানুষই চুপ করে আছেন, চোখে মুখে দুজনের আজ আগের দিনগুলো ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। প্রভাতী দুপুরে খাবার টেবিলে সাজিয়ে রেখে বাবা মাকে খেতে ডাকে। সবাই একসাথে বসে দুপুরে খাবার খাচ্ছেন। আজ যেন সুলতানা বেগমের চোখে মুখে প্রভাতীর জন্য অন্যরকম স্নেহ ভালোবাসা দেখা যাচ্ছে। সানিয়া চেম্বারে যাবার জন্য ড্রয়িং রুমে আসতে জোনাকি ডাক দিল। কিছু বলবে ফুপি? একটা গুড নিউজ আছে। কি নিউজ ফুপি? মেহবুব দেশে আছে। কি, ছোট চাচ্চু আসছেন? আগামী সপ্তাহে আসবে। কি যে ভালো লাগছে, চাচ্চুকে দেখি না অনেক বছর। আমিও চাই এবার আমার ভাইয়ের জীবনের একটা গতি হোক, বিয়ে করে সংসারী হোক। ফুপি আমি এখন যাই, এসে সব শুনবো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।